হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএসের তোমরা আশা করি এসএসসির ক্যালেন্ডার দেখেছো। আমি এসএসসির ক্যালেন্ডার নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম, সেখানে বলে দিয়েছি যে এসএসসির নোটিফিকেশান, তোমাদের এমটিএসের নোটিফিকেশান কয়েকদিনের মধ্যেই আসবে, কিছুদিনের মধ্যেই জুন মাসেই নোটিফিকেশান চলে আসবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু অক্টোবর নভেম্বর মাসে হবে। তো হাতে মোট প্রায় 3 মাস তোমরা সময় পাবে, প্রায় 3 মাস হাতে সময় পাবে। এই 3 মাসটা তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে, তাহলেই কিন্তু ক্র্যাক করা সম্ভব। এসএসসি এমটিএসের পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জিকে এবং ইংলিশ। তো জিকেটার দায়িত্ব আমি তোমাদের নিয়েছি, জিকেটা আমি তোমাদের পুরো কমপ্লিট করাবো। আর এখান থেকে 25টার মধ্যে 18 থেকে 19টা প্রশ্ন আমি তোমাদের কমন দেওয়ার চেষ্টা করব। তো মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত প্রত্যেক দিন ক্লাসটা দেখো। ক্লাস হচ্ছে আমাদের সন্ধ্যে 7টার সময়, ঠিক আছে? যদি তোমাদের জন্য একটা আমি জিকে পেড গ্রুপ করেছি, সেই জিকে পেড গ্রুপে যদি জয়েন করতে চাও তাহলে 249 পেমেন্ট করে জয়েন করতে হবে। এখানে কি কি পাবে দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স পাবে 2023-24 সালের, 2020-21-22-23 সালের প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো পেয়ে যাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেটিভ এমসিকিউ পাবে, এত কিছু পাবে যদি এই গ্রুপে জয়েন করো। আর সর্বোপরি হচ্ছে পুরো সাপোর্টটা আমাদের পাবে। তো জয়েন করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কীভাবে জয়েন করবে, কীভাবে পেমেন্ট করবে সব বলে দেবো। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকো। চলো আর দেরি করবো না, আজকের প্রথম প্রশ্নে চলে যাব। আজ আমরা যেটা করছি সেটা হচ্ছে 13-10-2021 সালে পরীক্ষা হয়েছিল, তার সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর আলোচনা করছি। তো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? প্রথম প্রশ্নে চলে যাব। ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে? কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী যাচ্ছে? আমরা জানি যে কলকাতা প্রায় 200 বছর ভারতের রাজধানী ছিল। তারপর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে কত সালে? 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হচ্ছে। এই প্রশ্নটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1911 সালে যখন কলকাতা রাজধানী স্থানান্তর হলো, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সেই সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। তো যেগুলোর ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো প্রয়োজন সেগুলো আমি অবশ্যই তোমাদের বলবো, আর সেগুলো প্রত্যেকেই লিখে রাখবে, সেগুলো বেশি ইম্পর্ট্যান্ট হবে পরীক্ষার জন্য। লর্ড হার্ডিঞ্জ ভাইসরয় ছিলেন, সেই সময় কিন্তু স্থানান্তরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন করে যাবে। দেখো 2 নম্বর, মীনাক্ষী শ্রীনিবাস নিচের কোন নৃত্যের রূপকার? কোন নৃত্যের সঙ্গে যুক্ত মীনাক্ষী শ্রীনিবাস? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে মীনাক্ষী শ্রীনিবাস ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার, ভারতনাট্যম। দেখো একটা জিনিস জেনে রাখতে হবে তোমাদের, যে ভারতনাট্যম থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, আর তোমরাও কিন্তু বাদ যাবে না, তোমাদেরও প্রশ্ন আসবে। তো ভারতনাট্যম থেকে কয়েকজন ইম্পর্টেন্ট ব্যক্তির নাম জেনে রাখো, লিখে রাখো নামগুলো। 1 নাম্বার হচ্ছে মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই, বহুবার প্রশ্নটা এসছে। মৃণালিনী সারাভাই লিখে রাখো নামটা। তারপর লিখে রাখো রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে, ঠিক আছে? 3 নাম্বার নাম লিখে রাখো কলামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা। কলামণ্ডলম এইটুকু লিখে রাখলেই বুঝতে পারবে। কলামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা প্রত্যেকে লিখে রাখবে, ঠিক আছে? তারপর লিখে রাখবে যামিনী কৃষ্ণমূর্তি। এই 4টে নাম লিখে রাখো। যামিনী কৃষ্ণমূর্তি, এই 4টা নাম সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো লিখে রাখো। এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আর ভারতনাট্যম হচ্ছে ভারতের যে 8টি শাস্ত্রীয় নৃত্য আছে তাদের মধ্যে একটি, ঠিক আছে? তো ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য এটা তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকেই। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দেবে যে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য। চলো 3 নম্বর প্রশ্ন দেখব। নিচের কোন দল 2019 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে? আইপিএল থেকে প্রশ্ন প্রত্যেকবারেই আসে, এবারেও আসবে। আর আইপিএল থেকে প্রশ্ন আসবে মানে আপডেট প্রশ্ন আসবে, 2023 সালের প্রশ্ন আসবে, বা এই পুরনো প্রশ্ন কিন্তু আসবে না। যেহেতু এটা 2021 সালের পরীক্ষা, তাই পুরনো প্রশ্ন। 2019 সালে কে জিতেছিল এটা আমাদের এখন আর দরকার নেই। এখন আমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে যে রিসেন্ট 2023 সালে কোন দল জয়ী হলো।
2023 সাল বা লেটেস্ট এডিশন 2024 সালে কোন দল জয়ী হয়েছে? 2024 সালে জয়ী হলো KKR। এটার আর তোমাদের আনসার জানার দরকার নেই। 2024 সালে জয়ী হয়েছে KKR, এটাই হচ্ছে লেটেস্ট এডিশন। আরেকটা প্রশ্ন এখান থেকে যেটা আসবে, কবে প্রথম শুরু হয়েছে? 2008 সালে প্রথম শুরু হলো। লাস্ট কবে হলো? 2024 সালে, এটা হচ্ছে লাস্ট এডিশন। নেক্সট এডিশন কবে হবে? 2025 সালে হবে। এরপর সবথেকে বেশিবার কে জিতেছে? চেন্নাই সুপার কিংস 5 বার এবং মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার। 5 বার করে দুটো দল জিতেছে। কলকাতা কতবার জিতেছে? 3 বার জিতেছে। ঠিক আছে, এইগুলো জেনে রাখলেই হবে। কতগুলো টিম থাকে? 10টা টিম নিয়ে খেলা হয়। চলো নেক্সট দেখবা, সবচেয়ে বেশি রান কার আছে? বিরাট কোহলির সবচেয়ে বেশি রান আছে। এই কয়েকটা জিনিস জেনে রাখলেই হবে। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, 4 নাম্বার। নিচের কোন প্রক্রিয়াটি তরলকে সরাসরি তার বাষ্পে রূপান্তরিত করে? তরলকে বাষ্পে রূপান্তরিত করে যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? তরলকে সরাসরি বাষ্পে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? কারেক্ট আনসার কি হবে? বাষ্পীভবন। নামটা শুনলেই বুঝতে পারছো, বাষ্পীভবন। ঘনীভবন কাকে বলে? যখন বাষ্প থেকে তরলে পরিণত হয় সেটাকে বলা হয় ঘনীভবন। তাহলে বাষ্পীভবন যখন তরল বাষ্পে পরিণত হয় সেটাকে বলবো বাষ্পীভবন। চলো, সহজ প্রশ্ন ছিল। 5 নাম্বার দেখো, নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। ভারতের যে স্বাধীন ভারতের প্রথম মিনিস্ট্রি, যেটা 1947 সালের মিনিস্ট্রি বা 1952 সালের প্রথম ক্যাবিনেট, সেখান থেকে প্রশ্ন আসে। তো প্রথম কে কিসের মন্ত্রী ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি বলা হয় তখন হবে জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর সবচেয়ে বেশি সময়ের জন্য তিনি এখনও প্রধানমন্ত্রী। 17 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন, 1947 থেকে 1964। এরপর হচ্ছেন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তো তোমরা ম্যানেজ করবে। ঠিক আছে, ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার যদি বলা হয় তখন সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার। ঠিক আছে, ভারতের প্রথম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেটস বলা হয়। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কে হবে? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম হোম মিনিস্টার। যদি ভারতের প্রথম ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার বলা হয় তখনও কিন্তু এটার দরকার নেই, শুধু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স জেনে রাখো। ভারতের প্রথম অর্থমন্ত্রী যদি বলা হয় তখন হবে টি কৃষ্ণমাচারী ভারতের প্রথম অর্থমন্ত্রী। এরপর হচ্ছে ভারতের প্রথম আইনমন্ত্রী যদি বলা হয় তখন কে হবে? বি.আর. আম্বেদকর ভারতের প্রথম আইনমন্ত্রী বা ল মিনিস্টার। ঠিক আছে, ভারতের প্রথম এডুকেশন মিনিস্টার যদি বলা হয় তখন কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম ল মিনিস্টার। এগুলো জেনে রাখো, এগুলোই কাজে লাগবে। ভারতের প্রথম রেল মিনিস্টার যদি বলা হয় তখন কি হবে? জন মাথাই ভারতের প্রথম রেল মিনিস্টার। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 6 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2020 সালের মার্চ মাসে প্রধান তথ্য কমিশনার CIC হিসাবে নিযুক্ত করা হয়েছিল? CIC মানে হচ্ছে চিফ ইনফরমেশন কমিশনার। 2020 সালে ভারতের চিফ ইনফরমেশন কমিশনার কে হয়েছিলেন? এটা বিমল জুলকা হবে। এটার দরকার নেই পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যেটা দরকার আছে সেটা হচ্ছে বর্তমানে ভারতের CIC কে। তো বর্তমানে ভারতের CIC হচ্ছেন হীরালাল সামারিয়া। নামটা লিখে রাখো প্রত্যেকে, হীরালাল সামারিয়া বর্তমান ভারতের কি হবে? CIC, চিফ ইনফরমেশন অফিসার। এটা হচ্ছে বর্তমান। নেক্সট দেখবো আমরা, LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হলো ভারত এবং কোন দেশের মধ্যে কার্যকর সীমানা? চলো, সীমানা থেকে প্রশ্ন দিয়েছে। সীমানাটা খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের। সীমানা থেকেও প্রচুর প্রশ্ন আছে। এটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে। সীমানা থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আছে। প্রত্যেকটা সীমানা আমাদের জেনে রাখতে হবে যে কোন ভারতের কোন কোন দেশের সঙ্গে কি কি সীমানা আছে, এগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে, পাকিস্তানের সঙ্গে সীমানার নাম কি, আফগানিস্তানের সঙ্গে সীমানার নাম কি, বাংলাদেশের সঙ্গে সীমানার নাম কি, এগুলো আমরা জেনে রাখতে হবে। তো LAC বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই সীমানার হচ্ছে ভারত এবং কার মধ্যে এটা বলতে হবে।
দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা আছে LOC, লাইন অফ কন্ট্রোল, তারপর হচ্ছে বলে দিচ্ছি না, এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে ভারত এবং কোন দেশের মধ্যে, ভারত এবং চীনের মধ্যে সীমারেখার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সীমারেখার নাম। এখন জেনে রাখো যে ভারতের সঙ্গে 7টি দেশের বর্ডার লাইন আছে। আর যদি বলা হয় যে জলপথে কতগুলো বর্ডার লাইন আছে, বা সামুদ্রিক বর্ডার লাইন 3টি আছে, আর এমনি বর্ডার লাইন হচ্ছে 7টি, যেমন আফগানিস্তান, পাকিস্তান, তারপর চীন, ভুটান, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, এতগুলোর সঙ্গে আমাদের স্থল সীমানা রয়েছে। জল সীমানা হচ্ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, এগুলোর সঙ্গে। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 8 নম্বর কী আছে দেখো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ড্যাশ পর্যন্ত আয়বর্ধক কার্যক্রমের জন্য ঋণকে শিশু ঋণ বলা হয়। শিশু ঋণ কত টাকা পর্যন্তকে শিশু ঋণ বলবো? 50,000 টাকা পর্যন্ত যে ঋণটা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে, সেটাকে আমরা শিশু ঋণ বলবো। 9 দেখো, নিচের কোন রাজ্যের বিধানসভা নির্বাচনী এলাকার সংখ্যা সবচেয়ে বেশি? আমরা এটা প্রত্যেকেই জানি, এটা তোমাদের আশা করি বলতে হবে না। উত্তরপ্রদেশের নির্বাচনের বিধানসভার সংখ্যা সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি সিট আছে, সেটা হচ্ছে 80টা সিট আছে। তারপরেই হচ্ছে মহারাষ্ট্রের সিট, হয়তো এখানে 46টা না 48টা আছে, ঠিক মনে পড়ছে না। তারপরেই ওয়েস্ট বেঙ্গলের সিট আছে 42, বিহারের সিট আছে 43 না 42টা বিহারের সিট আছে, বিহারের হয়তো 43, ওয়েস্ট বেঙ্গলের 42 সিট, ঠিক আছে। তো এখানে উত্তরপ্রদেশের সব থেকে বেশি সিট আছে কার? উত্তরপ্রদেশের বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক। এখন বিধানসভা বা বিধান পরিষদ থেকে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, যে দেখো সেন্ট্রালে যেমন লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভা উচ্চকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আছে, তেমনি রাজ্যেও কিন্তু এটা থাকে, বিধানসভা এবং বিধান পরিষদ থাকে বিভিন্ন রাজ্যে, বা আগে অন্যান্য রাজ্যে ছিল। রাজ্যের উচ্চকক্ষ যদি বলা হয় তখন বিধান পরিষদ, এবং নিম্নকক্ষ বললে বিধানসভা। এখন দেখো প্রশ্ন থাকে যে প্রত্যেকটা রাজ্যেই তো বিধানসভা আছে, তাহলে কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে? ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, লিখে রাখবে। 6টি রাজ্যে বিধান পরিষদ এখনও আছে। 6টি রাজ্যের নাম লিখে রাখো। 1 নম্বর হচ্ছে তেলেঙ্গানা, 2 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তোমার 3 নম্বরে হচ্ছে মহারাষ্ট্র, 4 নম্বরে হচ্ছে বিহার, 5 নম্বরে হচ্ছে ইউপি, 6 নম্বরে তোমার হয়ে যাবে কি বললাম, একটা হচ্ছে মহারাষ্ট্র বলেছি, কর্ণাটক, 6 নম্বরে হচ্ছে কর্ণাটক। এই 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ ছিল, কিন্তু সেটাকে বর্তমানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। তো এই 6টি রাজ্যের নাম লিখে রাখো, আর এগুলো মনে রাখতে হবে। 10 নম্বর দেখো, ভারতের সিকিউরিটি আপিল ট্রাইব্যুনাল বা SAT বা সিকিউরিটি আপিলেট ট্রাইব্যুনাল কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? SAT কত সালে প্রতিষ্ঠা হচ্ছে? সিকিউরিটিজ আপিলেট ট্রাইব্যুনাল। দেখো এই যে সেট হচ্ছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আন্ডারে একটা দপ্তরের নাম হচ্ছে সেট। এই সেট প্রতিষ্ঠা হয়েছিল 1992 সালে। 11 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কে ইংরেজি নন ফিকশন বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার 2019 জিতেছে? 2019 সালে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এসএসসি বুঝো তো, এসএসসি একটু পাগলা দপ্তর যাকে বলা হয়। এ কিন্তু কবেকার কি প্রশ্ন দিয়ে দেবে কোনো ঠিক নেই, তবে এই পুরস্কারগুলো 4-5 বছরের পুরনোও দিয়ে দেয় অনেক সময়। তো যেহেতু শশী থারুর নামটা অতি পরিচিত গুরুত্বপূর্ণ একটা নাম, তাও মনে রাখো 2019 সালে শশী থারুর ইংলিশ ফিকশনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। চলো সাহিত্য একাডেমি সম্পর্কে জেনে নাও। এই যে সাহিত্য একাডেমি পুরস্কার, এটা ভারতের 22টি সরকারি ভাষাতে, সংবিধানের যে 8ম তালিকায় রয়েছে এমন 22টি ভাষাতে সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয় প্রত্যেক বছর। প্রথম প্রদান করা হয়েছিল 1954 সালে, লাস্ট প্রদান করা হয়েছে 2023 সালে। তো এটা মনে রাখবে। বাংলায় কে পেয়েছেন? ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট হয় অনেক সময়। বাংলাতে কে পেয়েছেন? তো স্বপ্নময় চক্রবর্তী বাংলাতে 2023 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। 12 দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? আর প্রত্যেক দিন একটা 2011 সালে আদমশুমারি থেকে প্রশ্ন থাকবেই।
তো 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। আর সবচেয়ে সাক্ষরতার হার সবচেয়ে বেশি যদি বলা হয় তখন হবে কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি 94%। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি যদি বলা হয় তখন হবে কেরালার মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি 92%। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার যদি বলা হয় তাহলে হবে 78 বা 77%। সবচেয়ে সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে বিহারের। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে বিহারের। 13 নিচের কোনটি সংক্রামক রোগ এর উদাহরণ? সংক্রামক রোগ কোনটি হচ্ছে সংক্রামক রোগ? কোনটা হচ্ছে সংক্রামক রোগ বলতে হবে। কারেক্ট আনসার হবে যক্ষা বা টিবি। এই যে টিউবারকুলোসিস রোগ, এটা হচ্ছে একটা সংক্রামক রোগ। চলো 14 হচ্ছে নিচের কোন বিবৃতিটি সঠিক সেটা বলতে হবে। কোন বিবৃতিটি সঠিক? চলো প্রত্যেকটা বিবৃতি আমরা একবার করে পড়ি, তাহলেই বুঝতে পারবো। রাজ্যসভায় 12 জন সদস্য রাজ্যসভার চেয়ারম্যান কর্তৃক মনোনীত হন না, এটা ভুল আছে। রাজ্যসভার 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়, হ্যাঁ এটা একদমই ঠিক আছে। দেখো রাজ্যসভায় মোট সদস্য হতে পারে 250, তার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি নিয়োগ করবে এবং 238 জন সদস্য কিন্তু বাকি প্রার্থীরা হচ্ছে 238, আর রাষ্ট্রপতি দ্বারা নমিনেটেড 12। রাষ্ট্রপতি দ্বারা নমিনেটেড 12। এখন প্রশ্ন থাকে যে লোকসভায় তাহলে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত কজন থাকেন? লোকসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত প্রার্থী থাকবেন 2 জন। এই 2 জন হবেন অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী কে কে আছেন? বর্তমানে ভারতীয় জনতা পার্টি থেকে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান প্রার্থী লোকসভাতে আছে এবারে 2024 সালের লোকসভাতে, যেটা হচ্ছে একজন কেরালার আর একজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ওয়েস্ট বেঙ্গল নামগুলো ঠিক মনে পড়ছে না, ওয়েস্ট বেঙ্গলের নামটা কি যে, মানে জর্জ বেকার, ঠিক আছে, জর্জ বেকার। এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল থেকে এবারে লোকসভায় আছে। বুঝতে পারা গেছে? চলো 15 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, নিচের কোন ধরনের আয়না বা এটা হবে দর্পণ আলোর পার্শ্বীয় বিপর্যয় দেখায়? আলোর পার্শ্বীয় বিপর্যয় দেখায় কোন ধরনের দর্পণ? কারেক্ট আনসার হবে সমতল দর্পণ, ঠিক আছে, আলোর পার্শ্বীয় বিপর্যয় দেখায়। 16 দেখো, মানবদেহের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত? মানবদেহের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে মানবদেহের দাঁতের যে চোয়াল থাকে, যেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত অংশ, যেটা কঠিন সবচেয়ে শক্ত অংশ হচ্ছে চোয়াল, সেখানেই থাকে ম্যাসেটার পেশি। 17 দেখো, নিচের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন? ভারতের লৌহ মানব তো হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয়, দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তিনি 1866 সালে এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। দাদাভাই নৌরোজি সম্পর্কে একটা জিনিস জেনে রাখো, দাদাভাই নৌরোজি হচ্ছেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ব্রিটেনের ক্যাবিনেটে সদস্য হয়েছিলেন। ব্রিটেনের ক্যাবিনেটের সদস্য হয়েছিলেন প্রথম ভারতীয় ব্যক্তি, বা ব্রিটেনের, ঠিক আছে, এই হচ্ছে দাদাভাই নৌরোজি। আর ভারতের প্রথম যদি বলা হয় যে জিডিপি পরিমাপ করেছিল কে, তাহলে দাদাভাই নৌরোজি। চলো নেক্সট দেখব। এসসি জামির পদ্মভূষণ 2020 পুরস্কারের একজন প্রাপক তার ড্যাশ আবেদনের জন্য পুরস্কার পেয়েছেন? অবদানের জন্য। এসসি জামির 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, তিনি কি জন্য পেয়েছেন? চলো জেনে নাও একবার এসসি জামির ব্যক্তিটাকে। এসসি জামির হচ্ছেন ভারতের একজন বিখ্যাত পলিটিশিয়ান, একজন বয়স্ক ব্যক্তি। 1931 সালে তিনি জন্মগ্রহণ করেন, বর্তমানে 92-93 বছর বয়স। তিনি ভারতের 4-5টা রাজ্যের গভর্নর ছিলেন। নাগাল্যান্ডের 4-5টা রাজ্য বলতে মহারাষ্ট্র, তারপর হচ্ছে গোয়া, গুজরাট, এইসব রাজ্যগুলোর গভর্নর ছিলেন। তিনি জওহরলাল নেহরুর পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তিনি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। তো এতগুলো রাজনৈতিক পদে তিনি ছিলেন। তো তিনি হচ্ছেন পাবলিক অ্যাফেয়ার্স, তাহলে কি হবে, পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তিনি পদ্মভূষণ পুরস্কারটা পেয়েছিলেন। নেক্সট দেখব, নিচের কোনটি কুম্ভমেলার 4টি স্থানের একটি নয়? তো আমাদেরকে আগে জানতে হবে কুম্ভমেলার 4টি স্থানের নাম কি।
কুম্ভ মেলার 4টি স্থান হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং আরেকটা হচ্ছে নাসিক। ঠিক আছে, তাহলে এই বারাণসীটা কারেক্ট আনসার হবে, কারণ 4টি স্থানের একটি নয় বলেছে, তাহলে কোনটি নয়? বারাণসী কিন্তু নয়। আরেকটা স্থান হচ্ছে নাসিক। উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগরাজ এবং নাসিক, এগুলো হচ্ছে 4টি স্থান কুম্ভ মেলার। নেক্সট হচ্ছে কে 2020 সালে ট্যুর ডি ফ্রান্স জিতেছে? এটা আমাদের দরকার নেই, চলো এটা উত্তরটাও জানার দরকার নেই, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাও আসবেও না। 21 দেখো, ভগবান মহাবীর কোথায় মোক্ষ লাভ করেছিলেন? ভগবান মহাবীর কোথায় মোক্ষ লাভ করেছিলেন? ভগবান মহাবীর কোথায় মোক্ষ লাভ করেছিলেন? মোক্ষ লাভ অর্থাৎ তিনি কোথায় মানে মারা গেছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কি হবে? তিনি 72 বছর বয়সে পাবাপুরীতে মারা গেছিলেন মহাবীর। পাবাপুরী, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর। পাবাপুরীতে বা পাওয়াপুরীতে 72 বছর বয়সে মারা যাচ্ছেন। এই মহাবীর হচ্ছেন জৈন ধর্মের মানে শেষ তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। ঠিক আছে, আর 23তম তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ। আর মহাবীরের যে গাছটা, সেই গাছের নাম হচ্ছে শাল গাছ। মহাবীরের যে সিম্বল বা চিহ্ন, সেটা হচ্ছে লায়ন চিহ্ন। তো এইগুলো জানে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা কি আছে। দেখো 22 বিএসই বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, পূর্ববর্তী বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সেন্সেক্স শিরোনাম সূচকটি শীর্ষ ড্যাশ কোম্পানিগুলির ব্যবসার পরিমাণ এবং তাদের শেয়ারের দামের পরিপ্রেক্ষিতে একটি সূচক। বিএসসির পুরো নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, বিএসইর যে সূচকটা আছে সেই সূচককে বলা হয় সেন্সেক্স। সেন্সেক্স সেন্সেক্স এখন কত চলছে? প্রায় 75,000 76,000 চলছে সেন্সেক্স। 74 75 76 চলছে। তো এই সেন্সেক্স কতগুলো কোম্পানিকে নিয়ে সেন্সেক্স হয়েছে? 30টা কোম্পানির সূচকের নাম হচ্ছে সেন্সেক্স। আরেকটা হচ্ছে নিফটি 50। নিফটি 50, নিফটি 50-র কতগুলো কোম্পানি এখানে থাকে? ভারতের শীর্ষ 50টি কোম্পানি, আর সেন্সেক্সের মধ্যে থাকে ভারতের শীর্ষ 30টি কোম্পানি। বিএসসির সূচক হচ্ছে সেন্সেক্স এবং এনএসই সূচক হচ্ছে নিফটি। এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এখানে 1875 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, আর বোম্বের দালাল স্ট্রিটে এটা অবস্থিত। ঠিক আছে, 23 দেখো, প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা ছিল বলে জানা যায়। কে প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেছিলেন? কি হবে কারেক্ট আনসার? অজাতশত্রু ইজ দ্য কারেক্ট আনসার। অজাতশত্রু, অজাতশত্রু, অজাতশত্রু হর্ষঙ্ক বংশের একজন শাসকের নাম ছিল অজাতশত্রু। আমরা যদি মগধের চিন্তা ভাবনা করি, মগধের কথা, তো মগধের প্রথম বংশ যদি বলা হয়, দেখো 16টা মহাজনপদ ছিল, তো তার মধ্যে সব থেকে বড় যে মহাজনপদটা হয়ে উঠছে সেটা হচ্ছে মগধ, আর সেই মগধের প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ। আর সেই হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? বিম্বিসার। আর বিম্বিসারের পুত্র ছিল অজাতশত্রু। এই অজাতশত্রু বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো মগধের কয়েকটা বংশ তোমাদের বলে দিচ্ছি। প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ, তারপর আসছে শিশুনাগ বংশ, তারপর আসছে নন্দ বংশ, তারপর আসছে মৌর্য বংশ, তারপর আসছে শুঙ্গ বংশ। এগুলো জেনে রাখতে হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে মুখস্থ যেন তোমাদের থাকে। শুঙ্গ বংশ, তারপরে গুপ্ত বংশ, এগুলো হচ্ছে মগধের গুরুত্বপূর্ণ বংশ, প্রায় 1000 বছর ধরে ছিল এগুলো। 24 দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজাকার আকৃতির মালভূমি এবং উত্তরের ড্যাশ রেঞ্জ দ্বারা আবদ্ধ। যে দাক্ষিণাত্যের মালভূমি ভারত, এই যে ভারত, এই জায়গাটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমির উত্তরে ড্যাশ রেঞ্জ দ্বারা আবদ্ধ। তো এই যে রেঞ্জ এটা হচ্ছে সাতপুরা রেঞ্জ। ঠিক আছে, সাতপুরা রেঞ্জ, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাবো আজকে লাস্ট প্রশ্ন। নিচের কোন কার্যকারক এজেন্ট কালাজ্বর রোগ সৃষ্টি করে? কালাজ্বর রোগ সৃষ্টির কারণটা কি বলতে হবে? কালাজ্বর রোগ সৃষ্টির কারণ কি?
কারেক্ট আনসার হচ্ছে প্রোটোজোয়ার কারণে কালাজ্বর রোগটা হয়ে থাকে। কিসের কারণে? প্রোটোজোয়া। তো আমাদের 25টা প্রশ্ন আজ শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলে মানে সাবস্ক্রাইব করো, আর যদি আমাদের জিকে পেড গ্রুপে জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।